একটা অন্ধকার রাতের নীরবতায় ঘড়ির কাঁটা যখন মাত্র ৫টায় পৌঁছাল, তখন শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী রশিদ আহমেদের বিশাল প্রাসাদিক বাড়িতে একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল। কোটি কোটি টাকার সাম্রাজ্যের একক মালিক রশিদ, যার নাম শহরের প্রতিটা মুখে গৌরবের সাথে উচ্চারিত হয়, আজ তার নরম রাজকীয় বিছানায় একটা জীবন্ত মৃতদেহের মতো পড়েছিল। চতুর্থ স্টেজের ক্যান্সার তাকে তার মানুষীয় রূপ থেকে একটা শুষ্ক হাড়ে প্রাণকালে পরিণত করে দিয়েছিল। তার ত্বকার একদম হলুদ হয়ে গিয়েছিল, চোখ দুটো গভীরভাবে ডোবা হয়ে গিয়েছিল এবং প্রতিটা শ্বাসপ্রশ্বাস এমনভাবে কাঁপছিল যেন এটাই তার জীবনের শেষ শ্বাস। তার স্ত্রী ফাতিমা গত ২ রাত ধরে একবারও চোখের পাতা জোড়েনি। তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল, চুলগুলো অগোছালোভাবে ছড়িয়েছিল, কিন্তু তার হাত অটলভাবে তার স্বামীর হাতের উপর রাখা ছিল। ডাক্তাররা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিল যে এই রাতটাও পার হওয়া তার জন্য প্রায় অসম্ভব। এই ভয়াবহ খবরটি পুরো বাড়িতে একটা গভীর শোকের ছায়া ফেলে দিয়েছিল। দুপুরের মধ্যেই সমস্ত পরিবারের সদস্যরা ছুটে এসে জড়ো হয়ে গিয়েছিল। রশিদের বড় ভাই ফয়সাল এবং তাঁর স্ত্রী আয়েশা, সকল আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধুরা সবাই শেষবারের মতো রশিদকে দেখতে এসেছিল। আহমেদ এবং আয়াত তার বাবার পাশে বসেছিল, তাদের চোখ থেকে অবিরত অশ্রু ঝরে পড়ছিল। সন্ধ্যার ঘড়িতে যখন ৬টা বাজল, রশিদ হঠাৎ তার চোখ মেলল। তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা এবং বেদনার ছায়া ঘনিয়ে উঠল, যেন তার বুকের উপর একটা অসহ্য ভার চাপা পড়েছে। সেই ঘরের ভিতর উপস্থিত প্রত্যেককে একবার করে গভীরভাবে দেখল, তারপর কিছু বলার জন্য চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না। ফাতেমা তৎক্ষণাৎ তার কাছে ঝুঁকে পড়ল এবং কাপা গলায় জিজ্ঞাসা করল, কি চাই তোমার? জল? ওষুধ? রশিদ নার ইঙ্গিতে মাথা নাড়ল। সে আবার তার ঠোঁট নাড়াতে শুরু করল। ফয়সাল তাড়াতাড়ি কাছে গিয়ে এলো। রশিদ, কিছু বলতে চাও তো বলো ভাই। রশিদের শ্বাসগুলো দ্রুততর হয়ে উঠল। অবশেষে অসম্ভব কষ্ট সহকারে তার ভাঙাচুরা গলা থেকে বেরিয়ে এলো, আমার একটা শেষ ইচ্ছা আছে। ফাতিমা তৎক্ষণাৎ তার হাত আরও দৃঢ়ভাবে চেপে ধরল। বলো না, যা চাও আমরা সবাই মিলে পূরণ করব তোমার সেই ইচ্ছা। রশিদ তার ডোবা চোখে ফাতেমাকে দেখল। তারপর সে যে কথাগুলো উচ্চারণ করল তা শুনে ঘরের প্রত্যেকের রক্ত জমে গেল এবং রুহ কাঁপতে শুরু করল। আমার প্রথম স্ত্রী জয়নাবকে ডেকে আনো। আমার এই শেষ ইচ্ছাটা শুধু তাকেই বলবো। এই কথাগুলো শুনতেই ফাতেমার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তার হাত রশিদের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। সে ঝটকা মেরে পিছিয়ে গেল। তার মুখ থেকে কোনো শব্দ বের হল না, শুধু তার চোখের কোল থেকে অশ্রুর ধারা বইতে শুরু করল। আহমেদ এবং আয়াত একে অপরের দিকে অবাক বিস্ফারিত চোখে তাকালো। তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে তারা ঠিক কি শুনেছে। এগুলো কথা ছিল না, ফাতেমার বুকের মধ্যে গেঁথে যাওয়া ছুরির মতো ছিল। জাইনাব, এমন একটা নাম যা এই বাড়ির দেয়ালে ২০ বছর ধরে গভীরভাবে দাফন করা ছিল। এটা কি একটা মৃত্যুর দ্বারপালের শেষ ইচ্ছা ছিল, নাকি ২০ বছরের গাঢ় সম্পর্ক এবং ২ সন্তানের মায়ের সম্মানের সামনে সবার চোখের সামনে খুন? আখিরে ২০ বছর পর মৃত্যুর মুখোমুখি হয়ে রশিদ সেই নারীকে কেন স্মরণ করল যাকে সে নিজের হাতে ছেড়ে দিয়েছিল? ফাতেমার কানে যেন বিদ্যুতের কড়কড় শোনা গেল। তাকে মনে হলে সে ভুল শুনেছে, অথবা রশিদের জ্বরের তাড়নায় অজ্ঞান হয়ে যাচ্ছে। কিন্তু যখন সে তার স্বামীর চোখের গভীরে তাকালো, তখন সেখানে কোনো বিভ্রান্তি ছিল না। সে পুরোপুরি সচেতন ছিল এবং যা বলেছে তা একদম স্পষ্ট এবং অটুট ছিল। এটা কি বলছো তুমি? ফাতেমার গলা কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তার হাত দুটো অকন্ট্রোলিয়েবলভাবে থরথর করে কাঁপতে শুরু করল। রশিদ তার ডোবা চোখে ফাতেমাকে দেখল। তার মুখে একটা অদ্ভুত মিশ্রিত ভাব ফুটে উঠল। সে বলল, ফাতেমা, আমাকে মাফ করে দাও, কিন্তু আমার শেষ ইচ্ছাকে আমি শুধু তাকেই বলবো। ফাতেমা উঠে দাঁড়াল। তার মুখ রাগ এবং গভীর ব্যথায় লাল হয়ে উঠল। সে বলল, খুব ভালো। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার নামটা আমি কি ছিলাম তোমার কাছে? একটা সাময়িক সুবিধা, একটা নিম্নমানের চাকরানি। ২০ বছর ধরে আমি তোমার সেবায় নিজেকে উৎসর্গ করেছি। যখন তুমি অসুস্থ হয়ে পড়লে দিনরাত আমি তোমার দেখাশোনাই লেগেছিলাম। খাবার খাওয়িয়েছি, ওষুধ পাঠিয়েছি, তোমার শরীর পরিষ্কার করেছি। এবং আজ মৃত্যুর এই মুহূর্তে তুমি অন্য কাউকে ডাকছ? ঘরের ভিতর উপস্থিত প্রত্যেকেই অস্থির হয়ে উঠল। আয়েশা ভাবি ফাতেমার কাছে গিয়ে তার কাঁধ ধরার চেষ্টা করল। ফাতেমা, শান্ত হয়ে যাও। কিভাবে শান্ত হব ভাবি? ফাতেমা আয়েশার দিকে তাকালো। তার চোখে অশ্রু ভরা ছিল এবং মুখে তীব্র রাগ। যদি তুমি আমার এই জায়গায় দাঁড়াতে, তাহলে কি শান্ত থাকতে পারতে? আমি মানুষটার জন্য কি কি করিনি, এবং আজ এই মুহূর্তে এটা আমাকে বলছে যে তার প্রথম স্ত্রীরই দরকার। আয়াত কাঁদতে কাঁদতে বলল, আম্মা প্লিজ, আব্বু অসুস্থ, তাকে কিছু বোঝা যাচ্ছে না।
না, ফাতেমা তার মেয়েকে থামিয়ে দিয়ে বলল। সে রশিদের দিকে তাকালো। সে একদম সুস্থ মাথায় আছে, সে জানে কি বলছে, এবং হয়তো সে সারা জীবন জয়নাবকেই চেয়েছে। আমি শুধু একটা অস্থায়ী বিকল্প ছিলাম। কেন, আমি ঠিক বলছি না? রশিদের দিকে তাকিয়ে সে বলল। রশিদ ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি। এটা দেখে ফাতেমার হৃদয় পুরোপুরি চূর্ণ হয়ে গেল। ফয়সাল সাহস সঞ্চয় করে বলল, রশিদ, এটা কি পাগলামি? ফাতেমা তোমার স্ত্রী, তোমার সন্তানদের আম্মা, তুমি তার সাথে এভাবে ব্যবহার করতে পারো না। রশিদের চোখ থেকে অশ্রু গড়াতে শুরু করল, তার গলা আরও দুর্বল হয়ে এলো। ভাই, আমি জানি এটা খুবই অন্যায় এবং কষ্টদায়ক লাগছে, কিন্তু আমার এই সময় শুধু জয়নাবই দরকার। ফয়সাল ভাই, কৃপয়া জয়নাবকে ডেকে আনো। জয়নাব, এই নাম শুনতেই ঘরে আর একটা ঢেউ উঠল। আহমেদ ফয়সালের দিকে তাকাল। তাইনজি, জয়নাবকে? ফয়সালের জিভ যেন আটকে গেল। সে রশিদের দিকে তাকাল এবং তারপর কিছু বলার চেষ্টা করল, কিন্তু কথা খুঁজে পেল না। ফাতিমা তিতা হাসল, তার চোখ থেকে অবিরাম অশ্রু গড়াচ্ছিল, কিন্তু তার মুখে একটা তীব্র ব্যঙ্গের ছাপ পড়ল। জয়নাব, তোমাদের আব্বুর প্রথম স্ত্রী, সেই নারী যাকে তোমাদের আব্বু ২০ বছর আগে তালাক দিয়েছিল, সেই নারী যার নামেই বাড়িতে কখনো উচ্চারিত হয়নি, আচ্ছা তাকে ডাকতে চায়। রশিদ চোখ বন্ধ করল, যেন এসব শোনা তার জন্য অসহ্য কষ্টের ছিল, কিন্তু সে আবার হ্যার ইঙ্গিতে মাথা নাড়ল। আয়াত কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি আমাদের কখনো বলনি যে তোমার প্রথম স্ত্রীও ছিল। সে কে? সে কোথায় থাকে? রশিদ তার মেয়ের দিকে তাকাল, তার গলায় গভীর ব্যথা মিশেছিল। সে লখনৌতে থাকে, ফয়সাল ভাইয়ের কাছে তার নম্বর আছে। ফাতিমাকে মনে হলো যেন কেউ তার বুকে ছুরো ঢুকিয়ে দিয়েছে। তাহলে তুমি তার সাথে ২০ বছর ধরে যোগাযোগ রেখেছ? না, ফয়সাল উত্তর দিল। রশিদ কখনো জয়নাবের সাথে যোগাযোগ করেনি। আমার কাছে শুধু তার ঠিকানা এবং নম্বর ছিল, জরুরি কাজের জন্যে। আমি কখনো ভাবিনি যে এর ব্যবহার করতে হবে। ফাতিমা তার অশ্রু নুচল এবং রশিদের কাছে এগিয়ে গেল। সে তার স্বামীর মুখের দিকে তাকাল, সেই মুখ যাকে সে ২০ বছর ধরে অকৃত্রিম ভালোবাসা দিয়েছে, যার প্রতিটা কষ্টকে সে নিজের কষ্টের মতো মেনে নিয়েছে। বলো আমাকে। ফাতিমার গলায় গভীর ব্যথা ঝরে পড়ছিল। আমি তোমার কাছে কি ছিলাম? একটা নিম্নচ্চী চাকরানি, নাকি একটা সাময়িক সুবিধা? এটা শুনে রশিদের চোখ থেকে অশ্রুর গতি আরও বেড়ে গেল। রশিদ অসম্ভব কষ্ট সহকারে বলল, ফাতিমা, তুমি উত্তম স্ত্রী, অসাধারণ আম্মা, কিন্তু আমি জায়নাব নই। হ্যাঁ না? ফাতিমা স্বামীর কথা শেষ করে দিল। রশিদ তার মাথা নাড়ল এবং ফাতিমা পিছিয়ে গেল। খুব উত্তম, তাহলে এটাই ছিল সত্যিকারের সত্য। আহমেদ তার আম্মার কাছে গিয়ে তার হাত চেপে ধরল। আম্মা, প্লিজ। ফাতিমা তার ছেলের দিকে তাকালো, তারপর তার মেয়ের দিকে তাকালো। দুই সন্তানই সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। একদিকে তাদের আব্বু মৃত্যুর মুখে দাঁড়িয়েছে, অন্যদিকে তাদের আম্মার সম্মান মাটির সাথে মিশে যাচ্ছে। এসব সহ্য করা তাদের জন্য কতটা অসম্ভব কষ্টের ছিল। রশিদ, জিদ ছাড়ো। ফয়সাল আবার বলল, কিন্তু রশিদ অটল ছিল। সে ফয়সালের দিকে তাকালো। ভাই, প্লিজ জাইনাবকে ফোন করো, আমার কাছে আর বেশি সময় নেই। ফাতিমা ঘরের এক কোণে গিয়ে জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখল। তার মনের ভিতর একটা ভয়ঙ্কর ঝড় চলছে। সে তার যৌবনের সবকিছুই মানুষটাকে উৎসর্গ করেছে, এবং আজ শেষ মুহূর্তে জানতে পারল যে সে সারা জীবন দ্বিতীয় স্থানেই ছিল। ফয়সাল অনিচ্ছা সত্ত্বে তার ফোন বের করল। সে তার ডায়েরিতে জয়নাবের নম্বর খুঁজে বের করল। সবার চোখ তার উপর স্থির হয়ে গেল। প্রত্যেকেই জানতে চাইছিল যে সে আসবে কিনা। ফয়সাল নম্বর ডায়াল করল। ফোনের রিং বেজে উঠল। ঘরে গভীর নিস্তব্ধতা, শুধু ফোনের রিং এবং রশিদের উড়ে যাওয়া শ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ অন্য প্রান্ত থেকে একটা আওয়াজ ভেসে এলো। হ্যালো? ফয়সালের সাহস হল না তৎক্ষণাৎ কিছু বলার। এক মুহূর্তের জন্য তার জিভ কাঁপতে লাগল। জায়নাব, আমি ফয়সাল বলছি, রশিদের ভাই। ফয়সাল যেই বলল, অন্য প্রান্তে কয়েক মুহূর্তের একটা ভারী এবং লম্বা নিস্তব্ধতা নেমে এলো। এত গভীর নিস্তব্ধতা যে ফয়সাল তার নিজের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পেল। ঘরের সবার শ্বাস যেন থেমে গিয়েছিল। তারপর জয়নাবের শক্ত এবং স্থির গলা ভেসে এলো। হ্যাঁ ফয়সালজি, আমি জানি আপনি কে। ২০ বছর পর কেন স্মরণ হল? তার গলায় কোনো বিস্ময় ছিল না, বরং একটা অটল স্থিরতা ছিল। ফয়সাল গভীর শ্বাস নিয়ে বলল, জয়নাব, রশিদ খুবই অসুস্থ। তার ক্যান্সার ৪র্থ স্টেজ। সে এক মুহূর্ত থেমে বলল, ডাক্তাররা বলেছে যে সে আজ রাত অথবা কাল সকালের আগে। ফয়সালের গলা ভেঙে পড়ল। আবার সেই হিমশীতল নিস্তব্ধতা। ফয়সাল শুনতে পেল জয়নাবের শ্বাস একটু ত্বরান্বিত হয়েছে।
তারপর নিজেকে সামলে নিয়ে সে জিজ্ঞাসা করল, তাহলে আপনি আমাকে শুধু এই খবর দিতে ফোন করেছেন যে সে মৃত্যুর মুখে? তার গলায় সহানুভূতির বদলে একটা তীক্ষ্ণ প্রশ্ন মিশেছিল। ফয়সল বলল, না, সে কথা নয়, যে রশিদের একটা শেষ ইচ্ছা আছে। কোন ইচ্ছা? জয়নাব সরাসরি জিজ্ঞাসা করল। ফয়সল চোখ বন্ধ করল। এটা বলা কতটা কঠিন ছিল। এই কথাগুলো তার গলায় আটকে যাচ্ছিল। সে সাহস জড়ো করে কাপা গলায় বলল, সে তার শেষ ইচ্ছাটা শুধু তোমাকে বলতে চায়। সে চায় যে এমনই মুহূর্তে তুমি তার কাছে চলে আসো। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। ঘরে ফাতিমা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার অশ্রু শুকিয়ে গিয়েছিল। তার চোখ শুধু ফয়সালের ফোনে স্থির। সে শুনতে চাইছিল সেই নারী কি বলে। অবশেষে জয়নাবের গলা ভেসে এলো এবং এই রশিদ আবার আওয়াজ দিল, ফয়সল ভাই, কৃপয়া তাড়াতাড়ি করো, আমার কাছে আর সময় নেই। অন্য প্রান্ত থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না। তারপর জয়নাব বলল, এটা কি ধরনের হাস্যকর নাটক? ২০ বছর আগে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী আছে, সন্তান আছে। তাহলে সে আমাকে কেন ডাকছে? ফয়সল বলল, আমাকেও কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা মৃত্যুর দ্বারপালের ইচ্ছা। সে খুব জেদ ধরে আছে। তুমি আসতে পারো? জয়নাব গভীর শ্বাস নিল। তার গলায় রাগ, ব্যথা এবং একটু কৌতূহলের মিশ্রণ ছিল। সে বলল, আমাকে একটু ভাবতে দাও। ফয়সল ফোন কেটে দিল এবং সবার দিকে তাকালো। ফাতিমা জিজ্ঞাসা করল, কি বলল সে? ফয়সল বলল, সে ভাবছে। রশিদ ধীরে বলল, সে আসবে আমি জানি। এদিকে লখনৌতে তার ছোট্ট বাড়িতে জয়নাব ফোন হাতে ধরে দাঁড়িয়েছিল। তার মন আবেগের ভয়ঙ্কর ঝড়ে ঘেরাও হয়ে গিয়েছিল। 20 বছর, 20 লম্বা এবং কষ্টময় বছর কেটে গেছে রশিদের থেকে বিচ্ছেদের। তাকে সেই দিন মনে পড়ল যখন রশিদ তালাকের কাগজপত্র তাকে এগিয়ে দিয়েছিল। সে তখন মাত্র 30 বছরের ছিল এবং তাদের বিয়ে হয় 10 বছর পার হয়ে গিয়েছিল। রশিদ বলেছিল যে তার অন্য কারোর প্রতি ভালোবাসা জন্মেছে, ফাতেমা যে তাদের কোম্পানিতে নতুন নিযুক্ত কর্মচারী ছিল। জয়নাব মনে করতে পারে সে কতটা কেঁদেছিল, কতবার গড়গড়ি দিয়েছে, কিন্তু রশিদ অটল ছিল। সে বলেছিল যে তাদের সম্পর্কে এখন কিছুই বাকি নেই। তারা সম্পত্তি ভাগ করে নিয়েছিল। তালাকের সাথে জয়নাবকে একটা বাড়ি এবং কিছু অর্থ মিলেছিল। রশিদ তার নতুন জীবন শুরু করে দিয়েছিল। জয়নাব আর কখনো বিয়ে করেনি। সে তার ব্যথাকে তার কাজে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছিল। সে একজন সামাজিক কর্মী হয়ে উঠেছিল এবং তার জীবন অন্যদের সেবায় নিযুক্ত করে দিয়েছিল। সে একটা এনজিও প্রতিষ্ঠা করেছিল যা তালাকপ্রাপ্ত এবং পরিত্যক্ত নারীদের সাহায্য করে। বছরের পর বছর কেটে গেছে, সে তার ব্যথাকে পুরোপুরি স্বীকার করে নিয়েছে। সে রশিদকে মাফও করে দিয়েছে, কারণ সে তাকে দোষী মনে করেনি, বরং এই কারণে যে সে তার বাকি জীবন শান্তি এবং নিরাপদে যাপন করতে চেয়েছে। কিন্তু এখন এত বছর পর সে আবার তার জীবনে ফিরে আসতে চায়। তার সখী এবং এনজিও সহযোগী রুমানা তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে জয়নাব? তুমি খুব চিন্তিত লাগছ। জয়নাব ভারী হৃদয় পুরো ঘটনাটা বলল। রুমানা অবাক হয়ে বলল, কি? 20 বছর পর? এখন এর কি অর্থ হতে পারে? তুমি কি করবে? জয়নাব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, আমি জানি না রুমানা। একদিকে আমি তার প্রতি এতটা রাগী যে তার মুখে দর্শনও করতে চায় না, কিন্তু অন্যদিকে সে মৃত্যুর মুখে এবং তার শেষ ইচ্ছা। রুমানা জয়নাবের হাত চেপে ধরল এবং বলল, দেখো, এটা তোমার নিজের সিদ্ধান্ত, কিন্তু যদি তুমি যাও তাহলে কি নিজেকে সামলাতে পারবে? তার দ্বিতীয় স্ত্রী সেখানে থাকবে, তার সন্তানরা থাকবে। এসব দেখা তোমার জন্য অত্যন্ত কঠিন হবে। জয়নাব বলল, আমি জানি, কিন্তু রুমানা, আমি এখনও বুঝতে পারছি না যে রশিদ এমনটা কেন করছে। ২০ বছর পর মৃত্যুর মুখে সে আমাকে কেন ডাকছে? রুমানা বলল, হয়তো তার নিজের ভুলের অনুভূতি হয়ে গেছে, অথবা সে তোমার কাছ থেকে ক্ষমা চাইতে চায়। জয়নাব মাথা নাড়ল। সে বলল, অথবা হয়তো অন্য কোনো গভীর কারণ আছে, এমন কিছু যা আমরা জানি না। সে আবার তার ফোন তুলল এবং ফয়সালকে কল করল। ফয়সাল তৎক্ষণাৎ ফোন ধরল। হ্যাঁ জয়নাব। জয়নাব বলল, ফয়সালজি, আমি আসছি, কিন্তু আমাকে এখনই রশিদের সাথে ফোনে কথা বলতে হবে। ফয়সাল বলল, ঠিক আছে, 1 মিনিট। সে ফোন রশিদের কানের কাছে ধরে দিল। রশিদের গলা খুব দুর্বল ছিল। জয়নাব বলল, হ্যাঁ আমি আছি। রশিদ, আখেরে তুমি কি করতে চাও? 20 বছর পর আমাকে এভাবে? রশিদ বলল, জয়নাব, আমি তোমাকে কিছু বলতে চাই, কিছু খুবই জরুরি, কিন্তু সেটা ফোনে বলতে পারবো না। কৃপয়া এসো। জয়নাব জিজ্ঞাসা করল, এটা তোমার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের অপমান, তোমার এর অনুভূতি আছে? রশিদের গলায় গভীর ব্যথা মিশেছিল।
আমি জানি এবং এর জন্য আমার গভীর অনুতাপ, কিন্তু জয়নাব, প্লিজ আমার উপর বিশ্বাস রাখো, এটা অত্যন্ত জরুরি। যখন তুমি আসবে তখন সব কিছু বুঝে যাবে। জয়নাব গভীর শ্বাস নিল এবং বলল, ঠিক আছে, আমি সকালের প্রথম ট্রেনেই আসছি। কিন্তু রশিদ, যদি এটা কোনো নাটক হয় তাহলে আমি কখনো মাফ করব না। রশিদ বলল, ধন্যবাদ জয়নাব, ধন্যবাদ। ফোন কেটে যাওয়ার পর ঘরে আবার গভীর নিস্তব্ধতা নেমে এলো। ফাতিমা জিজ্ঞাসা করল, তাহলে সে আসছে? ফয়সাল বলল, হ্যাঁ, কাল সকালে। ফাতিমা ব্যঙ্গাত্মক হাসল এবং বলল, খুব ভালো, তাহলে আমি আমার স্বামীর শেষক্রিয়ায় দ্বিতীয় স্থানে। কি অসাধারণ কথা। আহমেদ বলল, আম্মা প্লিজ, আব্বুর শেষ ইচ্ছা। রশিদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। ডাক্তার এসে তাকে কিছু ওষুধ দিল এবং বলল তার অবস্থার কোনো নিশ্চয়তা নেই। যদি রাত পার করে তাহলে এটা অলৌকিক ঘটনা হবে। রাতভর কেউ একজনও ঘুমালো না। ফাতিমা সন্তানদের সাথে অন্য ঘরে চলে গেল। সে রশিদের সাথে আর কথা বলতে চায় না। ফয়সাল এবং আয়েশা রশিদের কাছেই রইল। সকাল 4টায় রশিদ হঠাৎ ফয়সালের হাত চেপে ধরল এবং বলল, ভাই, আমার পরে ফাতিমা এবং সন্তানদের খেয়াল রাখবেন। তাদের কোনো জিনিসের অভাব হবে না। ফয়সালের চোখে অশ্রু ভরে এলো। সে বলল, বোকামি করো না, তুমি ঠিক হয়ে যাবে। রশিদ হাসার চেষ্টা করল। আমরা দুজনেই জানি এটা মিথ্যা, কিন্তু ভাই, আমার কাছে প্রতিশ্রুতি দাও। ফয়সাল বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু রশিদ, আমাকে বলো এসব আসলে কি? তুমি জয়নাবকে কেন ডাকছ? রশিদ বলল, ধৈর্য ধরো ভাই, কাল সব কিছু প্রকাশ পাবে। কিন্তু আমার বিশ্বাস যে জয়নাব এলে ফাতিমা এবং সন্তানরা সব বুঝে যাবে। সকাল 9টায় একটা পুরনো ট্যাক্সি রশিদের প্রাসাদিক বাড়ির সামনে এসে থামল। ট্যাক্সির দরজা খুলল এবং একটা নারী বাইরে নামল। সে জয়নাব ছিল। সে একটা সাদা সুতির সালোয়ার কামিজ পরা ছিল। মুখে কোনো সাজসজ্জা নেই, গলায় কোনো গয়না নেই। তার মুখে বয়সের স্পষ্ট রেখা ফুটে উঠেছে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শান্তি এবং স্থিরতা ছিল, যেন সে জীবনের সব ঝড় সহ্য করতে শিখেছে। সে এক নজর বাড়ির বিশাল দেয়ালগুলোর দিকে তাকাল। এটা সেই বাড়ি যেখানে সে তার বিয়ের 10 বছর কাটিয়েছে। এই বাড়ির প্রতিটা কোণ তার স্মৃতির সাথে জড়িত। এখানে সে হাসতে শিখেছে, স্বপ্ন বুনেছে, এবং এখানেই তার হৃদয় চুরুনার হয়েছে। আজ 20 বছর পর এই বাড়ি তার কাছে একটা সম্পূর্ণ অচেনা জায়গা। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে এখানে দুর্বলতা দেখাতে আসেনি, সে উত্তর খুঁজতে এসেছে। সে দরজার বেল বাজাল। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে ফয়সাল দাঁড়িয়েছিল, তার চোখ ফোলা এবং মুখ ঝুলে গিয়েছে। সে জয়নাবকে দেখল এবং এক মুহূর্তের জন্য চিনতে পারল না। এটা সেই চঞ্চল হাসি খুশি জয়নাব নয়, এটা একটা নীরব গম্ভীর নারী যাকে সময় সম্পূর্ণ বদলে দিয়েছে। জয়নাব, তুমি এসে গিয়েছ। ফয়সালের গলায় অদ্ভুত স্বস্তির সুর। এসো, ভিতরে এসো। জয়নাব ভিতরে পা রাখল। বাড়ির ভিতর সবকিছু বদলে গিয়েছে। নতুন ফার্নিচার, দেয়ালে নতুন রং, নতুন সাজসজ্জা, কিছুই আগের মতো নেই। প্রতিটা জিনিস চিৎকার করে বলছে যে এটা এখন তার বাড়ি নয়। তখন তার নজর হোল দিয়ে দেয়ালে ঝুলন্ত একটা বড় ছবিতে পড়ল, রশিদ, ফাতিমা, আহমেদ এবং আয়াত, একটা সুখী পরিবারের ছবি। জয়নাব এক মুহূর্তের জন্য সেখানে থমকে দাঁড়াল। এটা তার জায়গা, যা অন্য কেউ দখল করে নিয়েছে। তার বুকে একটা গভীর ব্যথা উথলে উঠল, কিন্তু সে তা প্রকাশ করল না। ফয়সাল তাকে রশিদের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজায় ফাতিমা দাঁড়িয়েছিল। দুই নারী আমন্তে সামন্তে এলে বাতাসে একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। ফাতিমা জয়নবকে উপর থেকে নিচ পর্যন্ত গভীরভাবে দেখল। তার চোখে ঘৃণা, ঈর্ষা এবং একটা নারীর গভীর ব্যথা মিশেছিল যে তার সবকিছু হারিয়েছে। তাহলে তুমিই জয়নাব? ফাতিমার গলায় বিষের মতো তিক্ততা মিশেছিল। রশিদের প্রথম স্ত্রী এবং আসল ভালোবাসা। জয়নাব শান্তভাবে ফাতিমার দিকে তাকালো। তার চোখে না অহংকার ছিল, না জয়ের অনুভূতি। সে বলল, আমি পুরোপুরি বুঝতে পারছি তোমার এই অনুভূতি ফাতিমা। বিশ্বাস করো, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি। তবু তুমি এসেছো তো? ফাতিমা তিরস্কার করে বলল, হয়তো তোমাকেও এই লজ্জার তমাশা দেখতে আনন্দ হচ্ছে, এটা দেখতে যে আমি কিভাবে অপমানিত হচ্ছি। জয়নাব গভীর শ্বাস নিল। আমি কারো অপমান দেখতে বা করতে আসিনি। রশিদ আমাকে ডেকেছে এবং আমার বিশ্বাস যে তার কাছে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে, নইলে কোনো মানুষ মৃত্যুর মুখে তার 20 বছরের পুরনো ভুলকে আবার জাগিয়ে তোলে না। এটা শুনে ফাতিমা নীরব হয়ে গেল। জয়নবের কথায় একটা অটল ওজন এবং যুক্তি ছিল, যাকে উপেক্ষা করা অসম্ভব। ফয়সাল মাঝখানে বলল, বশ করো ফাতিমা, জয়নাব রশিদ তোমার অপেক্ষায় আছে। সে রাতভর খুব অস্থির ছিল, বারবার তোমার নাম নিচ্ছিল। ফয়সালের এই কথা শুনে ফতিমার বুকে আরেকটা ছুরি বিঁধল। জয়নাব রশিদের ঘরে পা রাখল। ভেতরের দৃশ্য হৃদয় বিদারক ছিল। বিছানায় রশিদ একটা জীবন্ত লাশের মতো পড়েছিল, তার শ্বাস খুবই ধীরগতির।
ঘরে ওষুধের তীব্র গন্ধ ছড়ানো। জয়নাব তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থমকে গেল। এটা সেই রশিদ যাকে সে অসীম ভালোবেসেছিল। রোগ তাকে এতটা বদলে দিয়েছে যে চিনতেও কষ্ট হচ্ছে। হয়তো তার পদশব্দ শুনে রশিদ ধীরে ধীরে চোখ মেলল। যেই সে জয়নাবকে দেখল, তার ডোবা চোখে একটা চমক এবং স্বস্তির আলো জ্বলে উঠল, যেন কোনো যাত্রী তার গন্তব্যে পৌঁছে গেছে। সে খুব দুর্বল গলায় বলল, জয়নাব, তুমি এসে গিয়েছ। জয়নাব বিছানার পাশে গিয়ে একটা স্টুলে বসল। সে তার ব্যাগ নিচে রাখল এবং রশিদের দিকে তাকাল। তার চোখে না অশ্রু ছিল না রাগ, শুধু একটা তীক্ষ্ণ প্রশ্ন। হ্যাঁ, আমি এসে গিয়েছি, সে শান্ত গলায় বলল। এখন বলো, আমাকে এখানে কেন ডেকেছ? আমার কাছে বেশি সময় নেই, আমার উত্তর চাই। রশিদ একটা লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করল। সে ঘরের সবাইকে দেখল, ফয়সাল, আয়েশা, ফাতিমা এবং দরজায় দাঁড়ানো আহমেদ এবং আয়াত। সে কাঁপা গলায় বলল, আমি চাই যে সবাই এখানে থাকে। ফাতিমা, আহমেদ, আয়াত, তোমরা সবাই শুনো। ফাতিমা, যে এখনও দরজায় দাঁড়িয়েছিল, ধীরে ধীরে ভিতরে এলো। রশিদ বলতে শুরু করল। তার গলায় গভীর ব্যথা এবং অনুতাপ মিশেছিল। ২০ বছর আগে আমি জয়নাবকে তালাক দিয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে আমার ফাতিমার প্রতি ভালোবাসা হয়ে গেছে। ফাতিমাকেও এমনই মনে হয়েছে যে আমি তার প্রতি ভালোবাসি, তার সাথে থাকতে চাই। তাই আমার প্রথম স্ত্রীকে পরিত্যাগ করে আমি ফাতিমার সাথে বিয়ে করেছি। কিন্তু এটা সত্য ছিল না। ঘরের প্রত্যেকের শ্বাস যেন থেমে গেল। রশিদ আবার বলল, আসল কারণ ছিল অন্য, এমন একটা গোপন রহস্য যা আমি আজ পর্যন্ত আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছি। এটা শুনতেই জয়নাবের চোখ বড় হয়ে গেল। ফাতিমার হৃদয় জোরে ধড়কাতে শুরু করল। রশিদ একটা লম্বা কাঁপা শ্বাস নিল, যেন তার ভিতরের সব বিষাক্ততা বাইরে বের করার জন্য সাহস জড়ো করছে। সে তার ডোবা চোখে প্রথমে জয়নাবের দিকে তাকাল। জয়নাব, তোমার মনে আছে আমরা কতটা সুখী ছিলাম? তার গলা খুব ধীর হয়ে এসেছে। আমাদের বিয়ের প্রথম বছরগুলো যেন স্বর্গীয় স্বপ্ন। আমি তোমাকে সীমাহীন ভালোবাসতাম। এটা শুনে জয়নাবের শান্ত চোখে এক মুহূর্তের জন্য ২০ বছরের পুরনো চমক ফিরে এলো এবং আবার নিভে গেল। রশিদ আবার বলল, কিন্তু আমাদের বিয়ে হয়ে কয়েক বছর পার হয়ে গেল এবং আমাদের বাড়িতে সন্তানের কোলাহল শোনা গেল না। তোমার মনে আছে আমরা কত ডাক্তারের কাছে গিয়েছি, কত মসজিদে দোয়া করেছি, কত মানত করেছি, আমরা কোনো পথ ছাড়িনি। জয়নাব ধীরে মাথা নাড়ল। সেই দিনগুলো সে কিভাবে ভুলতে পারে? প্রতি মাসে নতুন আশা এবং তারপর সেই হতাশা। রশিদের গলা আরও কাঁপতে শুরু করল। তারপর একদিন আমরা সেই বিখ্যাত ডাক্তারের কাছে গিয়েছিলাম মুম্বাইয়ে। সে আমাদের সব টেস্ট করিয়েছে এবং তারপর রিপোর্ট দিয়েছে। রশিদ এক মুহূর্ত থামল। তার শ্বাস ত্বরান্বিত হয়ে গেল। সে চোখ বন্ধ করল, যেন সেই দিনটাকে আবার জীবন্ত করছে। তুমি জানো না, ডাক্তার আমাকে পরে আলাদা করে ডেকেছিল এবং বলেছিল যে রিপোর্টে। রশিদের গলায় আটকে গেল। কি বলেছিল সে রশিদ? জয়নাব ধীরে জিজ্ঞাসা করল। রশিদ চোখ খুলল এবং জয়নাবের চোখে তাকাল। তার চোখ থেকে অশ্রু গড়াচ্ছে। ডাক্তার বলেছে যে সমস্যা আমার মধ্যে নেই। সে বলেছে যে তুমি কখনো আম্মা হতে পারবে না। কিন্তু এই সত্য আমি তোমাকে কখনো বলিনি, এটা ভেবে যে এটা শুনলে তুমি ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়বে। আমি এই সত্য তোমার থেকে লুকিয়ে রেখেছি। এটা শুনতেই জয়নাবকে মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। রশিদ ফাতিমার দিকে তাকালো, যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। কিন্তু এই সত্য জেনেও আমি তোমাকে ছাড়তে চাইনি জয়নাব। আমি আম্মার সাথে অনেক লড়াই করেছি। আমি বলেছি যে আমি সন্তান ছাড়া জীবনযাপন করব, কিন্তু জয়নাব ছাড়া পারব না। কিন্তু আম্মা জেদ ধরেছিলেন। তাদের একটা উত্তরাধিকারী চাইছিল, একটা নাতি, যে আমাদের কোটি কোটি টাকার সাম্রাজ্য সামলাবে, যে আমাদের বংশের নামে এগিয়ে নেবে। তারা আমাকে আবেগগতভাবে চাপ দিতে শুরু করেছেন। তারা বলেছেন যে যদি আমি বংশকে এগিয়ে না নিয়ে যাই, তাহলে তারা আমাকে সম্পত্তি থেকে বিতাড়িত করবেন। তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। ঘরের প্রত্যেকের শ্বাস থমকে গিয়েছিল। আমি দুর্বল হয়ে পড়েছি। রশিদ কাঁদতে কাঁদতে স্বীকার করল, একদিকে আমার অটুট ভালোবাসা ছিল এবং অন্যদিকে আমার পরিবারের আশা, আমার সাম্রাজ্য, আমার আম্মার জেদ। তারপর সে যা বলল তা একটা বিস্ফোরণের মতো ছিল। আম্মারাই ফাতিমাকে পছন্দ করেছেন। এটা শুনতেই ফাতিমাকে মনে হলো যেন তার উপর বিদ্যুৎ পড়েছে।
সে টলমল করে পিছিয়ে গেল এবং দেয়ালের সাহায্য নিল। রশিদ বলল, একটা সাধারণ গরিব পরিবারের মেয়ে, যে তাদের একটা উত্তরাধিকারী দিতে পারবে। আম্মা আমার সামনে শর্ত রেখেছেন, অথবা ফাতেমার সাথে বিয়ে করো, অথবা চিরকালের জন্য আমাকে এবং এই পরিবারকে ভুলে যাও। সে জয়নাবের দিকে তাকালো। তার চোখে শুধু গভীর অনুতাপ। আমার মধ্যে সাহস ছিল না জয়নাব, যে আমি তোমাকে এই সত্য বলতে পারি। আমি তোমাকে আরও ভাঙতে চাইনি যে আমি তোমাকে এই কারণে ছাড়ছি, কারণ তুমি আমাকে সন্তান দিতে পারবে না। এটা যে কোনো নারীর জন্য সবচেয়ে বড় অপমান, তার অস্তিত্বের উপর সরাসরি আঘাত। তাই আমি একটা মিথ্যা গল্প গড়ে তুলেছি। রশিদ তার সবচেয়ে বড় অপরাধ স্বীকার করল। আমি বলেছি যে আমার ফাতেমার প্রতি ভালোবাসা হয়ে গেছে। আমার মনে হয়েছে ঘৃণা সহ্য করা এর চেয়ে ভালো যে তুমি তোমার একটা কমতির জন্য পরিত্যক্ত হয়ে যাবে। আমি তোমাকে ব্যথা দিয়েছি জয়নাব, কিন্তু তোমাকে সম্পূর্ণ ভাঙা থেকে বাঁচাতে চেয়েছি। আমি তোমার হৃদয় ভেঙেছি, যাতে তোমার আত্মাকে হত্যা না করি। ঘরে একটা ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক নিস্তব্ধতা নেমে এলো। জয়নাবের অশ্রু গড়াচ্ছে, কিন্তু তার মুখে রাগ নেই, বরং একটা গভীর বোঝাপড়া। সে বলল, তাহলে এই ছিল আসল কারণ। আমি পুরো জীবন ভেবে গিয়েছি আমার মধ্যে কি কমতি ছিল। আমি নিজেকে প্রতিনিয়ত গালাগালি দিয়েছি, কিন্তু সবচেয়ে ভাঙা গলা ফাতিমার ছিল। সে মাটিতে বসে পড়ল, তার ঠোঁট কাঁপছে। সে রশিদের দিকে তাকালো, এবং তার চোখে শুধু একটা প্রশ্ন, এমন একটা প্রশ্ন যা তার পুরো জীবনকে একটা রসিকতায় পরিণত করে দিয়েছে। তাহলে আমার বিয়ে ছিল শুধু একটা চুক্তি? আমি ছিলাম শুধু একটা উত্তরাধিকারী জন্মদাত্রী মেশিন? তুমি আমার প্রতি কখনো ভালোবাসোনি। রশিদের চোখ থেকে অশ্রু বইছে। ফাতিমা, আমি জানি আমি তোমার সাথে অত্যন্ত বড় অন্যায় করেছি। তুমি এসবের মধ্যে সম্পূর্ণ নির্দোষ ছিলে। তুমি উত্তম স্ত্রী হয়েছ, একটা অসাধারণ আম্মা। সময়ের সাথে আমি তোমার সম্মান করতে শিখেছি, তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কিন্তু আমার প্রথম এবং অটুট ভালোবাসা, আমার হৃদয়, সেটা সারা জীবন জয়নাবের কাছেই ছিল। আমি এই অপরাধ বোধের ভার নিয়ে প্রতিদিন জীবনযাপন করেছি। আহমেদ এবং আয়াতের জন্য এটা শোনা কোনো ধাক্কা থেকে কম ছিল না। আহমেদ ধীরে বলল, তাহলে এর অর্থ যদি জয়নাব আন্টি আম্মা হতে পারত, তাহলে আমরা এই দুনিয়ায় জন্মগ্রহণ করতাম না? এই প্রশ্ন একটা তীরের মতো সবার হৃদয়ে বিঁধে গেল। এই এক প্রশ্নে এই পুরো ট্র্যাজেডির ভয়াবহতা সম্পূর্ণ প্রকাশ পেল। রশিদ বলল, ছেলে, এটা সত্য, এবং আমি এর জন্য প্রতিদিন নিজেকে ঘৃণা করি। আমি একটা নারীর অটুট ভালোবাসাকে অন্য নারীর আম্মা হওয়ার ক্ষমতা দিয়ে তুলনা করেছি, এবং আজ আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাই। জয়নাব তার অশ্রু মুছল এবং রশিদের দিকে তাকাল। সে বলল, রশিদ, তুমি আজ এসব প্রকাশ করলে, কিন্তু ২০ বছরে তুমি একবারও আমার সাথে যোগাযোগ করনি। তুমি আমাকে অন্ধকারে রেখেছ। আমি ভেবেছি তুমি আমাকে সত্যি চাওনি। আমি আমার ব্যথার সাথে থাকতে শিখেছি। রশিদ বলল, আমি জানি, এবং এর জন্য আমার গভীর অনুতাপ। কিন্তু জয়নাব, আমি তোমাকে কখনো ভুলিনি। যখন আমার জানা গেল যে আমি মৃত্যুর মুখে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি শেষ শ্বাস পর্যন্ত এই ভার বহন করতে পারব না। তোমার সত্য জানার অধিকার আছে, ফাতিমা এবং সন্তানদেরও পুরো সত্য জানার অধিকার আছে। তখন ফয়সাল সেই প্রশ্ন করল যা এখন সবচেয়ে জরুরি, এবং তোমার শেষ ইচ্ছা সেটা আসলে কি? এখন তো জয়নাবও সামনে। সবার চোখ আবার রশিদের উপর স্থির হল। রশিদ একটা গভীর শ্বাস নিল, যেন তার শেষ শক্তি জড়ো করছে। সে প্রথমে জয়নাবকে, তারপর ফাতিমাকে, তারপর সন্তানদের দেখল, এবং তারপর সেই কথা বলল যা ঘরে আরেকটা ভূকম্প এনে দিল। আমার শেষ ইচ্ছা এটা যে আমার মৃত্যুর পর আমার জানাজার সময় আমার প্রথম স্ত্রী জয়নাব আমার কাফনকে আগুন দেবে। এটা ফাতিমার হৃদয়ে আরেকটা ভূকম্প এনে দিল। এটা তার পুরো অস্তিত্বকে, তার পরিচয়কে সবার সামনে ছাই করে দেওয়ার সমান। আবার রশিদ বলল, কারণ ইসলামী রীতিতে যে কাফনকে আগুন দেয় সে সবচেয়ে কাছের বলে গণ্য হয়। আমি যেই পুরো দুনিয়া জানুক যে তুমি আমার আসল স্ত্রী, তুমি সেই যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। এটা আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার উপায়, যদিও আমি জানি এটা যথেষ্ট নয়। ফয়সাল বলল, রশিদ, এটা সব এতটা সহজ নয়। জয়নাব, তুমি কি করতে চাও? জয়নাব লম্বা শ্বাস নিল। সে ফাতিমার দিকে তাকালো, যে মেঝেতে বসে কাঁদছে, এবং তারপর আহমেদ এবং আয়াতকে দেখল, যারা তার আম্মা এবং আব্বুর অবস্থা দেখে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। তারপর জয়নাব বলল, যা রশিদ, আমি তোমাকে বছর আগেই মাফ করে দিয়েছি। ঘৃণা আমাকে কোথাও নিয়ে যায়নি। আমি আমার ব্যথা ছেড়ে এগিয়ে গিয়েছি।
আজ যে সত্য তুমি প্রকাশ করলে তা শুনে আমার ভিতরে গভীর ব্যথা হচ্ছে, কিন্তু তোমারও নিজের বাধ্যবাধকতা ছিল। যা হয়েছে তা হয়েছে, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এটা শুনে রশিদ স্বস্তির শ্বাস ফেলল। জয়নব বলল, কিন্তু রশিদ, আমি তোমার কাফনকে আগুন দেব না। ঘরে সবাই অবাক হয়ে গেল। রশিদ বলল, কেন জয়নব, কেন দেবে না? জয়নব ফাতিমা এবং সন্তানদের দিকে ইশারা করে বলল, কারণ এটা ভুল। ফাতিমা তোমার স্ত্রী। গত ২০ বছর ধরে সে তোমার সাথে ছিল। সে তোমার সেবা করেছে এবং সবচেয়ে বেশি সে তোমাকে সেই সুখ দিয়েছে যার জন্য তুমি আমাকে ছেড়েছ। সে তোমাকে সন্তান দিয়েছে, সে তোমার সন্তানদের আম্মা। তাকে সেই সম্মান পাওয়া উচিত যা একটা স্ত্রীর অধিকার। ফাতিমা জয়নাবকে অবাক হয়ে তাকাল। সে বলল, তুমি আমার জন্য এটা বলছো? জয়নাব বলল, আমি তোমার জন্য নয়, সঠিকের জন্য বলছি। দেখো ফাতিমা, আমরা দুজনেই পরিস্থিতির শিকার। রশিদ তার দুর্বলতায় ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন আমরা এর থেকে এগিয়ে যেতে পারি। আমি চাই না যে তুমি এবং তোমার সন্তানরা সেই অপমান সহ্য করুক যা আমি সহ্য করেছি। রশিদ বলল, কিন্তু জয়নাব। জয়নাব তাকে থামিয়ে বলল, না রশিদ, তুমি তোমার সত্য প্রকাশ করে দিয়েছ এবং এটা ভালো হয়েছে যে তুমি তোমার হৃদয়ের ভার নামিয়ে দিয়েছ, কিন্তু এখন সঠিক করার সময়। সত্যিকারের প্রায়শ্চিত্ত এটা যে তুমি ফাতিমা এবং তোমার সন্তানদের সেই সম্মান দাও যারা তারা যোগ্য। ফাতিমা এবং তোমার ছেলে আহমেদ তোমার আসল উত্তরাধিকারী, তাই সেই তোমার কাফনকে আগুন দেবে, কারণ এটাই যথাযথ, এবং তোমার স্ত্রী হওয়ার সব অধিকার ফাতিমার কাছেই থাকবে। আহমেদ বলল, আন্টি তুমি খুব ভালো, আমি জানি না কিভাবে তোমার ধন্যবাদ জানাব। জয়নাব আহমেদের মাথায় হাত রাখল এবং বলল, ছেলের জীবনে কখনো কখনো আমাদের ব্যথার উপরে উঠে চিন্তা করতে হয়। আমি এটা শিখেছি এবং আমি চাই না যে তোমরা সেই ভার বহন করো যা আমাকে বহন করতে হয়েছে। ফয়সাল বলল, জয়নাব তুমি খুব বড় হৃদয়ের মানুষ, কিন্তু রশিদের ইচ্ছা। জয়নাব বলল, ফয়সালজি, আমি রশিদের ইচ্ছা বুঝি। সে তার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চায়, কিন্তু সত্যিকারের প্রায়শ্চিত্ত এটা যে আমরা সঠিক করি। আবেগে ভেসে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। রশিদকে ফাতিমা এবং তার সন্তানদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের এই বিশ্বাস দিতে হবে যে তারা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রশিদ ফাতিমার দিকে তাকাল। সে বলল, ফাতিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে ভুল করেছি। তুমি উত্তম স্ত্রী এবং আম্মা হয়েছ, যেখানে আমি ভালো স্বামী হতে পারিনি। তুমি আমাকে 2 সুন্দর সন্তান দিয়েছ, আমি তোমার কৃতজ্ঞ। ফাতিমা কাঁদছিল। সে বলল, আমি জানি না যে আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা, কিন্তু আমি বুঝছি তুমি কি কঠিন পরিস্থিতিতে ছিলে। রশিদ বলল, ফাতিমা, আমি চাই তুমি এবং সন্তানরা সুখী থাকো। আমি আমার ওয়াসিয়াতে তোমাদের এবং সন্তানদের জন্য সবকিছু ঠিক করে দিয়েছি। তোমাদের কোনো জিনিসের অভাব হবে না। আয়াত বলল, আব্বু, আমাদের টাকার দরকার নেই, তোমার দরকার, কিন্তু তুমি তো চলে যাচ্ছ। রশিদ তার মেয়ের হাত চেপে ধরল। সে বলল, আমি জানি মেয়ে, এবং এর জন্য আমার গভীর দুঃখ, কিন্তু আমি চাই তুমি এবং আহমেদ শক্তিশালী থাকো। তোমাদের আম্মার সাহায্য করো। জয়নাব বলল, আমরা সকলেই পরিস্থিতিতে একে অপরের সাপোর্ট হতে পারি। ফাতিমা জয়নাবের দিকে তাকালো। তার চোখে এখন রাগ নেই, বরং গভীর কৃতজ্ঞতা। সে বলল, জয়নাবজি, তুমি আমার থেকে অনেক বেশি ভালো মানুষ। আমি ভেবেছিলাম তুমি আমার শত্রু, কিন্তু আজ তুমি যা করলে তা আমি কখনো ভুলব না। জয়নাব ফাতিমার হাত চেপে ধরল এবং বলল, ফাতিমা, আমরা দুজনেই রশিদের সিদ্ধান্তের শিকার, কিন্তু এখন আমাদের কাছে একটা সুযোগ আছে এগিয়ে যাবার। আমি চাই তুমি এবং তোমার সন্তানরা সুখী থাকো। আহমেদ এবং আয়াত জয়নাবের পা ছুঁল। জয়নাব তাদের আশীর্বাদ দিল এবং বলল, সন্তানরা, তোমাদের আম্মার খেয়াল রেখো, আর মনে রেখো, জীবনে কখনো কখনো জিনিসগুলো যতটা সরল দেখায় ততটা হয় না, কিন্তু আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে হবে। ফয়সাল জয়নাবকে বলল, জয়নাব, তুমি সত্যি মহান, তোমার কারণে আজ রশিদের আত্মা শান্তি পেয়েছে। জয়নাব বলল, ফয়সালজি, আমি শুধু যা সঠিক তাই করেছি। ঘৃণা এবং প্রতিশোধ থেকে কিছু পাওয়া যায় না, ক্ষমা এবং বোঝাপড়া থেকেই আমরা এগিয়ে যেতে পারি।
কিছুক্ষণ পর আহমেদ এবং আয়াতকে প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে সবাইকে বিদায় জানিয়ে ভরা চোখে জয়নাব তার বাড়ির জন্য রওনা দিল। যতক্ষণ না জয়নাবের ট্যাক্সি চোখ থেকে অদৃশ্য হল, ফাতিমা কাঁধে কাঁধে তাকে দেখতে থাকল। কবরস্থানে পুরো পরিবার জড়ো হয়েছে রশিদের দেহ কাফনে মোড়া। ফাতিমা, আহমেদ এবং আয়াত সামনে দাঁড়িয়ে, জয়নাব একটু দূরে শান্তভাবে দাঁড়িয়ে। আহমেদ কাফনকে আগুন দিল, আগুনের শিখা উঠল, সকলে রশিদকে শেষ নমস্কার করল। জানাজার পর জয়নাব ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে। ফাতিমা তার কাছে এসে বলল, জয়নাবজি, আমি জানি না তোমার ধন্যবাদ কিভাবে জানাবো। আজ তুমি যা করলে তা আমি কখনো ভুলব না। জয়নাব ফাতিমার হাত চেপে ধরল এবং বলল, ফাতিমা, আমরা দুজনেই রশিদের সিদ্ধান্তের শিকার। এবং মনে রেখো, জীবনে কখনো কখনো চিন্তা যতটা সহজ মনে হয় ততটা হয় না, কিন্তু সঠিক এবং ভুলের মধ্যে ফারাক করতে হবে। তাই বন্ধুরা, জয়নবজি শেষে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক ছিল? তোমাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাও এবং এটাও বলো যে তোমরা আমাদের গল্পগুলো কোন শহর থেকে শুনছ। এবং বন্ধুরা, যদি তোমাদের জীবনেও এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা হয়েছে যা তোমরা চাও যে আমরা গল্পের আকারে সবার সামনে আনি, তাহলে আমাদের অবশ্যই লিখে পাঠাও। তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।